5ই আগস্টের পর হঠাৎ করেই ভারতের কাছে যেন এক অচেনা দেশে পরিণত হলো বাংলাদেশ। যে দেশটিকে ভারত নিজেদের পকেটের পুতুল ভাবত, সেই বাংলাদেশ মাত্র একদিনের ব্যবধানে হয়ে উঠল দিল্লির চোখের বালি। ভিসা বন্ধ, বাণিজ্য বন্ধ। ভারত ভেবেছিল চারদিক থেকে চাপ দিলেই হয়তো বাংলাদেশ হাঁটু গেড়ে বসে পড়বে, ভেবেছিল টাইট দিলেই শিক্ষা হবে। কিন্তু এরপর যা ঘটল তা দিল্লির সাউথ ব্লকের কল্পনাতেও ছিল না। ভারতের পাতা ফাঁদে ভারত নিজেই কিভাবে আটকা পড়ল, আর পার্শ্ব দান উল্টে দিয়ে বাংলাদেশ কিভাবে এমন এক মাস্টার স্ট্রোক দিল যে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। ভারত যখন নানাভাবে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করছিল, ঠিক তখনই দৃশ্যপটে এলো এমন এক পরিবর্তন যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রই যেন বদলে দিল। ভারতের মাটিতে দাঁড়িয়ে যখন একের পর এক হুঙ্কার দেয়া হচ্ছিল, সীমান্তে পুশিন করা হচ্ছিল, এমনকি ডক্টর জাহিদুর রহমানের মতো মানুষদের এয়ারপোর্টে আটকে হেনস্থা করা হচ্ছিল, তখন বাংলাদেশ নীরবে এক বিশাল চাল চালল। ভারত ভেবেছিল পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে, গরু আসা বন্ধ করে দিলে বাংলাদেশ বিপদে পড়বে, কিন্তু ফল হলো উল্টো। পেঁয়াজ পচে নষ্ট হলো ভারতের গুদামে, গরুর ব্যাপারীরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলো ভারতে বসে, আর এদিকে বাংলাদেশ মনোযোগ দিল নিজেদের উৎপাদনে। এক ধাক্কায় স্বয়ং সম্পূর্ণ হওয়ার পথে অনেকটা এগিয়ে গেল দেশ। ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তে সবচেয়ে বড় ধাক্কা খেল তাদের নিজেদের অর্থনীতি। চিকিৎসার নামে বা ঘুরতে যাওয়ার নামে লাখ লাখ বাংলাদেশি যে টাকা ভারতে খরচ করত, তা বন্ধ হয়ে যাওয়ায় কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে বড় বড় হাসপাতাল ও হোটেলগুলোতে রীতিমতো হাহাকার পড়ে গেল। কাস্টমার নেই, ব্যবসা লাটে ওঠার উপক্রম। ভারতের পররাষ্ট্রনীতির এই চরম ব্যর্থতার খেসারত দিতে হয়েছিল সাধারণ ভারতীয়দের। ভারত যখন বাংলাদেশকে উপেক্ষা করে সাইজ করার স্বপ্নে বিভোর, ঠিক তখনই বাংলাদেশের তরফ থেকে দেয়া হলো চরম এক বার্তা। নতুন সরকার ক্ষমতায় আসার পর বুঝিয়ে দেয়া হলো বাংলাদেশ আর কারো তাবেদারি করবে না। আর এই কথার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল তারেক রহমানের প্রথম বিদেশ সফরে। ক্ষমতায় আসার পর বাংলাদেশের কোনো শীর্ষ নেতার প্রথম গন্তব্য ভারত নয়, বরং তিনি গেলেন মালয়েশিয়া এবং তারপর সোজা চীনে। এই একটি খবরই ভারতের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারেক রহমানের এই চীন সফর নিয়ে ভারতের মিডিয়াগুলোতে রীতিমতো হইচই পড়ে যায়। টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, নবভারত টাইমস থেকে শুরু করে ইন্ডিয়া টুডে সবাই যেন আর্তনাদ করে উঠল। তাদের প্রতিবেদনে বারবার একটাই কথা ঘুরে ফিরে আসতে লাগলো, বেইজিংয়ে তারেক রহমানকে রেড কার্পেট সংবর্ধনা দেয়া হয়েছে। কেন তিনি প্রথম বিদেশ সফরে ভারতকে বাদ দিয়ে চীনকে বেছে নিলেন? এই হিসাব মেলাতে গিয়েই দিল্লির ঘুম উড়ে যায়। আর এই সফরের ফলাফল ভারতের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে শুরু হয় বিস্তর কাটা ছেঁড়া। তারেক রহমানের এই সফরে মূলত 3টি বড় জায়গায় ভারতের একচেটিয়া আধিপত্য ভেঙে দেওয়া হয়েছে: কূটনীতি, অর্থনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা। বছরের পর বছর ধরে তিস্তা চুক্তি নিয়ে ভারত বাংলাদেশকে শুধু মূলা ঝুলিয়েছে, নানান টালবাহানা করিয়ে তিস্তার পানি বন্টন চুক্তি আটকে রেখেছে। কিন্তু এবার চীন সফরে গিয়ে তারেক রহমান সরাসরি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি সহায়তা চাইলেন। চীনের প্রাণী সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করেন যে নদী খনন, বন্যা ঝুঁকি কমানো এবং পরিবেশ রক্ষার এই কাজে চীনের সাহায্য চায় বাংলাদেশ। 2005 সালের একটি সমঝোতা স্মারকের ভিত্তিতেই এই সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ তিস্তার পানি ভারত না দিলেও বাংলাদেশের যে বিকল্প পথ আছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হলো। তবে ভারতের বুকে সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দেয়া হয়েছে প্রতিরক্ষা খাতে। এতকাল দক্ষিণ এশিয়ার আকাশসীমায় ভারত যে একচেটিয়া প্রভাব বিস্তার করে রেখেছিল, সেখানে বড়সড় ধাক্কা দিতে যাচ্ছে বাংলাদেশ। খবর বেরিয়েছে তারেক রহমানের এই সফরে চীনের তৈরি 24টি আধুনিক J-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। এটি যদি সত্যি হয় তবে তা হবে ভারতের জন্য এক চরম অস্বস্তির কারণ। এর মাধ্যমে বাংলাদেশ স্পষ্টভাবে বুঝিয়ে দিল যে নিজেদের নিরাপত্তার জন্য তারা আর ভারত নির্ভর থাকবে না, বরং প্রয়োজনে চীনের মতো পরাশক্তির কাছ থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কিনে নিজেদের আকাশ সীমা সুরক্ষিত করবে।
অর্থনৈতিক কূটনীতিতেও বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে দাঁড়িয়ে তারেক রহমান সরাসরি চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি শুধু আহ্বান করেই থেমে থাকেননি, দিয়েছেন এমন কিছু প্রতিশ্রুতি যা চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাধ্য। আমলাতান্ত্রিক জটিলতা কমানো, 180 দিনের একটি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ, সরকারি সেবাকে ডিজিটালাইজ করা এবং বিনিয়োগকারীদের মূলধন ও মুনাফা নিশ্চিন্তে নিজ দেশে ফেরত নেওয়ার গ্যারান্টি দিয়েছেন তিনি। এমনকি চীনা ব্যবসায়ীদের জন্য আনোয়ারা এবং মোংলায় দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও ঘোষণা করা হয়েছে। বেইজিংয়ে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস খোলার ঘোষণাও দেওয়া হয়েছে, যাতে চীনারা বাংলাদেশে পা রাখার আগেই সব ধরনের লজিস্টিক্স সাপোর্ট পায়। দীর্ঘদিন ধরে ভারত যে রাজনৈতিক বলয় তৈরি করেছিল চীনের সাথে বিএনপির পুরনো সম্পর্ক সেই বলয়কেও ভেঙে দিচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ চিয়াং চাওয়ের সঙ্গে বৈঠকে তারেক রহমান চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছেন। লিউ জিয়ান চাও স্মরণ করিয়ে দিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে 9 বার চীন সফর করেছিলেন এবং 2001 সালের একটি ঐতিহাসিক সফরের ছবি আজও সিপিসির জাদুঘরে সংরক্ষিত আছে। বিএনপি এবং সিপিসির মধ্যে নতুন করে সমঝোতার স্মারকও সই হয়েছে। কূটনীতি, অর্থনীতি এবং প্রতিরক্ষা, এই 3 খাতেই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছানোর এই চিত্র দেখে ভারতের চোখ ছানা পড়া। যে ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে না বলে দিল্লির নীতি নির্ধারকরা দম্ভ করতেন, সেই ভারত এখন বাধ্য হচ্ছে নিজেদের অবস্থান থেকে পিছু হটতে। সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশের এই অভাবনীয় কূটনৈতিক সাফল্যের পরপরই সুর নরম করতে শুরু করেছে ভারত। যে পর্যটন ভিসা তারা একতরফাভাবে বন্ধ করে রেখেছিল, চীনা সফরের এই চমকের পরই হঠাৎ করে সেই ভিসা চালুর ঘোষণা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি যেন এক প্রকার অসহায় হয়ে বললেন, আসেন আপনারা, ভারতে আসেন। কিন্তু বাংলাদেশ এখন আর সেই পুরনো বাংলাদেশ নেই। দিল্লি চাইলেই ভিসা দেবে আর চাইলেই বাংলাদেশিরা দৌড়ে যাবে, সেই দিন শেষ। নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা আর উন্নয়নের স্বার্থে বাংলাদেশ নিজের স্বার্থে এগোতে শিখেছে। আঞ্চলিক রাজনীতির পুরনো মানচিত্রটা চোখের সামনেই বদলে যাচ্ছে। এতকাল অন্যের মুখাপেক্ষী হয়ে থাকার বাংলাদেশ আজ অনেক বেশি স্বাধীন, অনেক বেশি আত্মবিশ্বাসী। সিদ্ধান্ত নেওয়ার অধিকার যে এখন একান্তই বাংলাদেশের নিজের, তা পুরো বিশ্বকে, বিশেষ করে ভারতকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। দর্শক, ভূ রাজনীতির এই নতুন খেলা নিয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশ কি সত্যি ভারতের প্রভাব বলয় থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এমন সব গভীর বিশ্লেষণ ও খবরাখবর সবার আগে পেতে এখনই গাইড করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।